আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ১৯৪৮ সালে প্রতিষ্ঠা হবার পর থেকে বারবার প্রতিবেশী দেশ ও ফিলিস্তিনিদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে ইসরায়েল। তবে এসব যুদ্ধের বেশিরভাগই ছিল স্বল্পমেয়াদী। কিন্তু গত বছরের ৭ অক্টোবর হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের পর গত ৯ মাস ধরে গাজায় যে যুদ্ধ চলছে, ইসরায়েলের ইতিহাসে তা নজিরবিহীন। কারোর সাথে এতদিন যুদ্ধ করেও তাকে পরাজিত করতে না পারার বোঝা বহন করতে হচ্ছে ইসরায়েলকে। বিশ্ব সেরা বাহিনী বলে পরিচিত ইসরায়েলি বাহিনীর তকমায় লেগেছে কলঙ্ক। বিস্তারিত থাকছে আহমদ আবদুল্লাহর প্রতিবেদনে। জিম্মিদের মুক্ত করতে ব্যর্থতা সহ আরও বেশ কিছু ইস্যুতে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি জনগণ বিক্ষোভ করে আসছে। গাজায় বিজয়ী হওয়ার যে স্বপ্ন নেতানিয়াহু দেখিয়েছেন, ইসরায়েলের মানুষ তার উপর আর আস্থা রাখতে পারছে না। একটি শান্তি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলের খ্যাতিমান বুদ্ধিজীবী ইউভাল নোয়া হারারি বলেছেন, আমরা শান্তি প্রতিষ্ঠাতেও ব্যর্থ হয়েছি, আবার যুদ্ধে জয়ী হতেও ব্যর্থ হয়েছি। যেহেতু আমরা যুদ্ধে জয়ী হওয়ার মতো অবস্থানে নেই, তাই নতুন করে অন্য কারোর সাথে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হবে না। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে বিশ্বজুড়ে একটি ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে। তারা সামরিক যুদ্ধে খুবই পারদর্শী। 7টি আরব রাষ্ট্রের সেনাবাহিনীকে 1948 সালে কোণঠাসা করা হয়। 1956 এবং 1967 সালে বিজয়ী হওয়া এবং 1973 সালে আরব দেশগুলোর সাথে আবারও যুদ্ধে জয়ী হলে ইসরায়েলের এই ভাবমূর্তি আরও পোক্ত হয়। এরপর ইসরায়েল পিএলওকে অকার্যকর করে দিতে সক্ষম হয়। 18 বছর ধরে লেবাননের বড় একটি অংশ দখলে রাখতেও সক্ষম হয়। 2006 সালে হিজবুল্লাহকে ইসরায়েল এতটাই ব্যাকফুটে নিতে পেরেছিল, পরবর্তী 17 বছর এই সীমান্ত যথেষ্ট স্থিতিশীল ছিল। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজা যুদ্ধে তেমন কোনো সফলতা না পাওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি আসলেই অপরাজেয়, নাকি এটি শুধু একটি মিথ? ইসরায়েলের জন্য যুদ্ধে জয়ী হওয়াটা বেশি জরুরি, নাকি যুদ্ধকে দীর্ঘায়িত করার মধ্যেই ইসরায়েলের স্বার্থ বেশি সংরক্ষিত হবে? এই বিষয়গুলো অনেক বিশ্লেষকই এখন পর্যালোচনা করছেন। গত এক শতাব্দীতে যুদ্ধের পুরো ধারণা কিভাবে পরিবর্তিত হয়েছে তা উপলব্ধি করার মাধ্যমেই এই প্রশ্নের সমাধান করা যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরাশক্তি দেশগুলো আগের ধারণা থেকে সরে এসে নতুন কিছু সংস্থা ও প্রতিষ্ঠান চালু করে। ঘোষণা দেয় যুদ্ধ বিজয় বা যুদ্ধলব্ধ সম্পত্তির ধারণা অবৈধ ও সেকেলে। এর মাধ্যমে তারা যুদ্ধের ধারণাকে প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন। আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধ বা গৃহযুদ্ধের ধারণাকেও তখন অমূলক বলে দেওয়া হয়। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে নানাবিধ পরিকল্পনা নেওয়া হয়। আঞ্চলিক যুদ্ধ বা বিজয়ের ধারণাকে উড়িয়ে দেওয়া হলেও গণতান্ত্রিক দেশগুলো নিজেদের মতো করে যুক্তি দাঁড় করিয়ে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করা অব্যাহত রাখে। প্রথাগত যুদ্ধ করে যে খুব লাভ হবে না, এই বাস্তবতা আরব দেশগুলোর সাথে ইসরায়েলের বিগত সময়ের যুদ্ধ থেকেও প্রমাণ হয়। আরব দেশগুলো 1948 সালের পর থেকে একাধিকবার ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, কিন্তু এতে ইসরায়েলই শুধু সুবিধা পেয়েছে। একটি পর্যায়ে আরব দেশগুলো আপোষেই ফিলিস্তিনের প্রায় 55% ভূখণ্ড ইসরায়েলের হাতে তুলে দেয়, যদিও ফিলিস্তিনের নেতৃত্ব তা মেনে নেয়নি। বিতর্কিত ভূখণ্ডে একটি আরব দেশের জন্য অন্তত 45% ভূখণ্ড রাখার কথা ছিল, কিন্তু আরব দেশগুলো প্রথাগত যুদ্ধে ব্যর্থতার কারণে ফিলিস্তিনকে আরও বেশি জমি হারাতে হয়। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদেরকে 22% ভূখণ্ড নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, অথচ এই যৎসামান্য ভূখণ্ডের ওপরও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে ইসরায়েল বেশ সৌভাগ্যবান, কেননা আন্তর্জাতিকভাবে মধ্যস্থতাকারী যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে তারা ফিলিস্তিন সহ প্রতিবেশী দেশগুলোরও অনেকটা ভূখণ্ড জয় করে এবং সেগুলো ধরেও রাখতে পেরেছে। কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েল ব্যর্থ হয়েছে। 1956 সালে ইসরায়েল যখন সিনাইয়ের নিয়ন্ত্রণ দখল করে, এর কিছুদিন পর আবারও তারা তা ছেড়ে দিতে বাধ্য হয়। 1967 সালে ইসরায়েল আবারও সিনাই দখল করে, কিন্তু 1979 সালে আবার ছেড়ে দেয়। এতদিন যুদ্ধের ফায়দা হিসেবে ইসরায়েল যেভাবে ভূখণ্ডের বেশি শেয়ার পেয়েছে, এবার হয়তো তাদের ক্ষেত্রে বিপরীত কিছু ঘটবে।
ইসরায়েলি অনেক কট্টরপন্থী নীতি নির্ধারক গাজা এবং পশ্চিম তীরও দখল করতে চান। লেবাননের দিকেও হাত বাড়ানোর স্বপ্ন দেখেন। তারা মূলত ভুলের মধ্যেই ডুবে আছেন, কারণ তাদেরই আগ্রাসী দৃষ্টিভঙ্গির কারণে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হতে পারে, অথবা ফিলিস্তিনও স্বাধীন হওয়ার পথে এগোতে পারে। এরই মধ্যে এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আর তেমনটা হলে ইসরায়েলের যুদ্ধবাজ নীতি নির্ধারকদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। ইসরায়েল অবশ্য অনেক বছর ধরে অন্যায়ভাবে গোলান মালভূমি দখলে রেখেছে। ফিলিস্তিনের বেশিরভাগ ভূখণ্ড ইসরায়েলের দখলে আছে। ইসরায়েল এই বিশাল ভূমিকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারছে। এখন তারা গাজা নিয়ন্ত্রণের স্বপ্ন দেখছে, কিন্তু ইসরায়েলের সমীকরণ সঠিক ছিল না। এই অধিকৃত এলাকাগুলোই ইসরায়েলের জন্য রীতিমতো আগ্নেয়গিরি হয়ে আছে। গত ৭ অক্টোবরের হামলা এর প্রমাণ। প্রথম লেবানন যুদ্ধের ইসরায়েলি লক্ষ্য ছিল পিএলওকে বহিষ্কার করা এবং লেবাননে একটি বন্ধুত্বপূর্ণ সরকার স্থাপনের চেষ্টা করা। ইসরায়েলের সামরিক পর্যায়ে বেশ সফল হয়েছিল। ফলে পিএলও তিউনিসে নির্বাসনে চলে যায় এবং সেখান থেকে পিএলও তার কাজ চালিয়ে যেতে থাকে। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর উত্থান ঘটে, যা কালক্রমে ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকি হয়ে ওঠে। দ্বিতীয় লেবানন যুদ্ধের সময় ইসরায়েল যুক্তি দিয়েছিল তারা হিজবুল্লাহকে শায়েস্তা করতে চায়, কারণ সংগঠনটি হামাসের চেয়েও ভয়ঙ্কর। এখন ইসরায়েল লেবাননের সাথে তৃতীয়বারের মতো যুদ্ধে জড়াতে চাইছে। ৭ অক্টোবরে হামাসের হামলার প্রতিরোধ করতে না পারার ব্যর্থতার দায় ইতিমধ্যে আইডিএফ নিয়েছে। পাশাপাশি মোসাদকেও এই ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের সামরিক সফলতার খতিয়ান খুব একটা সমৃদ্ধ নয়। গাজার ক্ষেত্রেও সরাসরি আক্রমণ না করে ইসরায়েল সমঝোতার পথে হাঁটলে বরং পশ্চিমা দেশগুলোকে রাজি করিয়ে আরও বেশি সুবিধা হাসিল করতে পারত। বিশ্লেষকদের মতে ইসরায়েলের কাছে অন্য বিকল্প ছিল। তারা জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি করতে পারত, হামাসকেও নিরস্ত্র করার জন্য সময় বেঁধে দিতে পারত। ইসরায়েল কোনো আলটিমেটাম না দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে, যা একটি নজিরবিহীন ঘটনা। সামরিক বিশ্লেষকরা মনে করেন ইসরায়েল বছর কয়েক আগেই সিরিয়া যুদ্ধে নিজেদের অক্ষমতা বুঝতে পারলেও তারা অহমিকা থেকে বেরিয়ে আসতে পারেনি। ইসরায়েল যে তাত্ত্বিক ও পরিসংখ্যানের হিসেব দেয়, সেই অনুযায়ী তারা সিরিয়া যুদ্ধে জয় পাওয়ার কথা, এমনকি দামেস্ক শহরও ইসরায়েলিদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে ইসরায়েল তেমন কোনো সুবিধাই করতে পারেনি। এবার গাজায় ইসরায়েল যে নৃশংসতা পরিচালনা করছে, তার মূল উদ্দেশ্য হামাসকে সামরিক ও রাজনৈতিকভাবে ধ্বংস করে দেওয়া। তবে সামরিক কৌশল অর্জনে ইসরায়েলের সফল হবার নজির বেশ কম। দীর্ঘ ৯ মাস ধরে গাজায় যুদ্ধ করলেও ইসরায়েলের অর্জন খুবই সামান্য। আইডিএফ দাবি করেছে তারা গাজায় ১৫,০০০ হামাস যোদ্ধাকে হত্যা করতে সক্ষম হয়েছে। তাদের মতে ৬০% হামাস যোদ্ধা নিহত হয়েছে কিংবা ২৫টি ব্যাটালিয়ন ধ্বংস হয়েছে। বাস্তবে এর কোনটারই সত্যতা পাওয়া যায়নি, বরং ইসরায়েল যে এলাকাগুলো জয় করার দাবি করেছে সেখানে হামাস ফিরে এসেছে। ইসরায়েলি ভূখণ্ডে হামাসের রকেট হামলাও অব্যাহত রয়েছে। গাজার প্রতিটি ফ্রন্টে ইসরায়েলি সেনাদেরকে তীব্র প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে। হামাস দাবি করছে তাদের দলে নতুন করে ২০,০০০ যোদ্ধা যোগদান করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র স্বীকার করে নিয়েছেন হামাসকে পরাজিত বা নির্মূল করা সম্ভব নয়। সামরিক বিশ্লেষকরাও বলছেন ৯ মাসের যুদ্ধে ইসরায়েলের মূল ২ টার্গেট অর্থাৎ হামাস নির্মূল এবং জিম্মিদের উদ্ধার কোনোটি অর্জিত হয়নি। হামাসের ২ শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ দেইফ এখনও বহাল তবিয়তে আছেন। তারাই হামাসের প্রতিরোধ কৌশল পরিচালনা করছেন বলে ধারণা করা হচ্ছে। হামাসের বেশিরভাগ টানেল এখনও অক্ষত রয়েছে। এই মুহূর্তে হামাসের সাথে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের আলোচনা চলমান রয়েছে। ইসরায়েল যদি যুদ্ধবিরতির অংশ হিসেবে সেনা প্রত্যাহার করে নিতে রাজি হয়, তাহলে এটি স্বাভাবিক এবং হামাস গাজায় আগের চেয়ে বেশি শক্তি নিয়ে ফিরবে। নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব তারা প্রতিষ্ঠা করবে, পুরনো নেটওয়ার্কগুলো চালু করবে। সেই সাথে গাজার রাজনৈতিক এবং সামরিক নিয়ন্ত্রণ তাদের হাতে আসবে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।